গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ বা সেন্সরি অর্গান অফ গ্রাসহপার সম্পর্কে জানব। লাস্ট ক্লাসে আমরা ঘাসফড়িংয়ের বেশ কিছু সিস্টেম সম্পর্কে জেনেছিলাম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এই সকল অসংখ্য সিস্টেম সম্পর্কে জেনেছিলাম। তো আজকে মূলত হচ্ছে ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ বলতে আমরা বুঝি যে সকল আসলে সেন্স অর্গান ঘাসফড়িংকে চলাচল, খাবার গ্রহণ, খাবার শিকার, এছাড়া আক্রমণ, আত্মরক্ষা অথবা বিপদ সংকুল বা প্রতিকূল পরিবেশ অনুভব করা, এ সকল কাজে সহায়তা করে যে সকল অঙ্গ, সেগুলোই মূলত হচ্ছে তার সেন্সরি অর্গান। সেগুলো সম্পর্কে কিছুটা জানব। পরবর্তীতে আমরা ঘাসফড়িংয়ের যেই দেখার কৌশল বা দর্শন অঙ্গ অর্থাৎ চোখ বা পুঞ্জাক্ষী, সেটার বিস্তারিত জানব। তো চলো শুরু করি। ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ বলতে আমরা বুঝি যে সকল অর্গান সংবেদন গ্রহণ করাতে সরাসরি ভূমিকা পালন করে, সে সকল অর্গানই মূলত হচ্ছে সেন্সরি অর্গান বা সংবেদী অঙ্গ বলা হয়। ঘাসফড়িংয়ের 6 ধরনের সংবেদী অঙ্গ থাকে। প্রথম সংবেদী অঙ্গ হচ্ছে আলোক সংবেদী অঙ্গ, যা হচ্ছে পুঞ্জাক্ষী বা ওসেলি। পুঞ্জাক্ষী এবং ওসেলি, ওসেলি বলতে আমরা বুঝি হচ্ছে একক চক্ষু, আর পুঞ্জাক্ষী বলতে বুঝি অনেকগুলা চক্ষু মিলে একটা একক দর্শন বা হচ্ছে অনেকগুলা চক্ষুই যখন একক গুচ্ছভাবে থাকে তখন সেটাকে বলতেছি হচ্ছে পুঞ্জাক্ষী। এছাড়া পরবর্তী সংবেদী অঙ্গ স্পর্শ সংবেদী অঙ্গ, যেটাকে বলা হয় ব্রিস্টল এবং রোম। এইটা মূলত হচ্ছে ঘাসফড়িংয়ের যেই মুখের যেই ম্যাক্সিলা বা ম্যান্ডিবল, সেই অঙ্গগুলোতেও দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে পায়ের বা সুরের সাইড থেকে থাকে। তো এগুলো হচ্ছে মূলত স্পর্শ সংবেদী অঙ্গ। এরপরে গন্ধ সংবেদী অঙ্গ, যা কিনা অ্যান্টেনার মধ্যে থাকে। অ্যান্টেনার মধ্যে বিশেষ কিছু রোম থাকে, অর্থাৎ আকশির মতন কিছু বা যেটা হচ্ছে কাটার মতন কিছু পার্ট থাকে, সেগুলোকে বলা হয় অ্যান্টেনার রোম। চতুর্থ সংবেদী অঙ্গ হচ্ছে স্বাদ সংবেদী অঙ্গ, অর্থাৎ যেটাতে সে খাবারের যেই স্বাদ সেটা অনুভব করে, খাবারটার যেই বিশেষত্ব সেটা সে বুঝতে পারে। মূলত 2 ধরনের অঙ্গ এখানে সহায়তা করে। একটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, যেটা কিনা ম্যাক্সিলাতে থাকে, আরেকটা হচ্ছে ল্যাবিয়ামে থাকে, সেটা হচ্ছে ল্যাবিয়ামের রোম। 5 নাম্বার সংবেদী অঙ্গটি হচ্ছে তাপ সংবেদী অঙ্গ। এটা মূলত হচ্ছে পায়ের প্লান্টুলি প্যাড, অর্থাৎ পায়ের তলার দিকে থাকে। আরেকটা থাকে অঙ্গ আছে, সেটা হচ্ছে অ্যান্টেনার রোম। লক্ষ্য করো, অ্যান্টেনার রোম কিন্তু গন্ধ সংবেদী অঙ্গ হিসেবেও কাজ করেছে এবং এখানে তাপ সংবেদী অঙ্গ হিসেবেও অ্যান্টেনার রোম কাজ করে। শ্রবণ সংবেদী অঙ্গ, অর্থাৎ যেই অঙ্গ দিয়ে ঘাসফড়িং বুঝতে পারে তার আশেপাশে কোনো শব্দ হচ্ছে কি না, বা আশেপাশে কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কি না, বা জোরে বা আস্তে কোনো শব্দ তার মাধ্যমে তৈরি হয়েছে কি না, সেই শ্রবণ অঙ্গটি হচ্ছে শ্রবণ সংবেদী অঙ্গ, যা হচ্ছে খুবই মজার ব্যাপার। এটা হচ্ছে পায়ুর সার্কির রোম, অর্থাৎ যেটা হচ্ছে পায়ু অঙ্গ যেটা আছে সেখানে একটা সার্কি নামক একটা অঙ্গ থাকে, যেটা আমরা ঘাসফড়িংয়ের অঙ্গ যখন পড়িয়েছিলাম, অঙ্গ সংস্থান, সেখানে দেখিয়েছিলাম যে 10ম খণ্ডকের পরে অর্থাৎ 11তম খণ্ডকের শুরুর দিকে সেখানে একটা পায়ুর সার্কি থাকে, সেইটাই হচ্ছে শ্রবণ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এর পরবর্তীতে চলো আমরা যেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের যেই আলোক সংবেদী অঙ্গ অর্থাৎ পুঞ্জাক্ষী,
এটা সম্পর্কে আমরা বিশদ জানব। মূলত হচ্ছে ওসিলি হচ্ছে একক চক্ষু, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত এখানে পড়ব না। আমরা পুঞ্জাক্ষীটাই হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীটা মূলত হচ্ছে দর্শন অঙ্গ, এর সাথেও ওসিলি থাকে, যেটা আমি বললাম। এটা মূলত 3টা ওসিলি থাকে। যখন ঘাসফড়িংয়ের মস্তক পড়িয়েছিলাম তখন আমরা দেখিয়েছিলাম মস্তকের 3 সাইডে 3টা হচ্ছে ওসিলি বা একক চক্ষু থাকে। এটা মূলত হচ্ছে পুঞ্জাক্ষীর মতো না, এটা হচ্ছে একটা চক্ষু এককভাবে থাকে। এভাবে যদি মাথাটা ছিল, মাথাটার মাঝখানে একটা এবং দুই পাশে যেই অ্যান্টেনা বরাবর হচ্ছে 2টা, এরকম হচ্ছে একক 3টা টোটাল ওসিলি ছিল। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী, যা হচ্ছে এক জোড়া। অর্থাৎ ঘাসফড়িংয়ের মাথাটা যদি এরকম থাকে এই বরাবর এবং এই বরাবর অসংখ্য ছোট ছোট পুঞ্জাক্ষী থাকে, অর্থাৎ অসংখ্য ছোট ছোট চোখের সমন্বয়ে যেই গঠন, সেটাই হচ্ছে পুঞ্জাক্ষী। এই পুঞ্জাক্ষী নিয়ে আমরা পড়ব। পুঞ্জাক্ষী মূলত অসংখ্য ওমাটিডিয়াম নিয়ে গঠিত। কোশ্চেন আসতে পারে যে ওমাটিডিয়ামটা কি? ওমাটিডিয়ামটা মূলত হচ্ছে পুঞ্জাক্ষীর যেই একক, অর্থাৎ সিঙ্গেল ফর্ম। এই যদি একটা পুঞ্জাক্ষী হয়, এখানে ছোট্ট একটা যেই পার্ট, ছোট্ট একক যেই পুঞ্জাক্ষীর যেই একক অক্ষী, সেটাকে বলবো হচ্ছে ওমাটিডিয়াম। ওমাটিডিয়ামই হচ্ছে এই যেই পুঞ্জাক্ষীর মাধ্যমে যেই দর্শন, এটার গঠনগত এবং কার্যকরী একক। প্রতিটি ওমাটিডিয়ামই মূলত হচ্ছে এক একটা বিম্ব গঠন করে বা হচ্ছে দর্শন কাজে সহায়তা করে, এবং গঠনগতভাবেও এটা কিন্তু পুঞ্জাক্ষীর একক বিধায়ী সেটা একটা করে বিম্ব গঠন করে। চলো দেখি দর্শনের কাজে এই যেই পুঞ্জাক্ষীর একক ওমাটিডিয়াম, এটা কি কি অংশে গঠিত এবং কোন কোন অংশ কি কি কাজ করে। আচ্ছা, এখানে একটু আগে দেখানো হয়েছে যে পুঞ্জাক্ষীর অবস্থানটা আসলে লম্বচ্ছেদ করলে কীরকম হয়। অসংখ্য ওমাটিডিয়াম এখানে আছে, কাউন্ট করে সেরা যাচ্ছে না। সবগুলোর যেই অপটিক নার্ভ, সেই নার্ভগুলো কিন্তু এখান থেকে একত্রে পুঞ্জীভূত হয়েছে। এখানে প্রত্যেকটা ওমাটিডিয়ামের মধ্যেই কিন্তু কর্নিয়া আছে, কর্নিয়া জেন আছে, ক্রিস্টালাইন কোন কোষ আছে, র্যাবডম আছে। এটা বিস্তারিত আমি এখনই বলছি। তো দেখতে আসলে মূলত এটাকে যদি আমি লম্বচ্ছেদ করি তাহলে এরকম দেখা যায়, অসংখ্য ওমাটিডিয়াম একত্রিত হয়ে এখানে স্নায়ুর মাধ্যমে সে একক যেই দৃশ্য বা বস্তুর বিম্ব গঠনে সহায়তা করে। এই হচ্ছে একটা একক ওমাটিডিয়ামের গঠন। একটা একক ওমাটিডিয়ামে দেখা যায় যে অনেকগুলো পার্ট থাকে। সেই পার্টগুলোই এখানে দেখানো হয়েছে। প্রথম যে পার্ট, সেটার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া মূলত হচ্ছে ওমাটিডিয়ামের বাইরের দিকের, এটা হচ্ছে বর্ণহীন, স্বচ্ছ এবং উত্তল 6 কোণাকৃতির। দেখো এখানে দেখানো হয়েছে 6টা কোণ আকৃতির একটা কিউটিকল আবরণী। এটাই মূলত হচ্ছে লেন্সের মতো কাজ করে ঘাসফড়িংয়ের চোখের ওমাটিডিয়ামে। এর পরবর্তীতে যে কোষটা আছে সেটা হচ্ছে কর্নিয়া জেন কোষ। কর্নিয়া জেন কোষ মূলত হচ্ছে কর্নিয়ার ঠিক নিচে আবরণের মতন কাজ করে। এইটা মূলত হচ্ছে একজোড়া এবং চাপা পাশাপাশি অবস্থিত কোষ। এদের যে ক্ষরণ বা এই কোষগুলোর ক্ষরণ থেকেই মূলত এই লেন্স বা কর্নিয়াটার উৎপত্তি। এটা এখানে দেখানো হয়নি। এটা হচ্ছে একজোড়া খুবই চাপা এবং পাতলা পর্দা, যা কর্নিয়ার সাথেই হচ্ছে লেগে থাকে, তাই এখানে দেখানো হয়নি। এটার নাম হচ্ছে কর্নিয়া জেন কোষ। এরপরে ক্রিস্টালাইন কোন কোষ থাকে। মূলত হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি হয়, যা দেখো এখানে ছোট করে দেখানো আছে। ক্রিস্টালাইন কোন
কোষ। এই ক্রিস্টালাইন কোন কোষটি মূলত হচ্ছে কর্নিয়াজেন কোষের ঠিক নিচে থাকে এবং ক্রিস্টালাইন কোনকে ঘিরে অবস্থিত, অর্থাৎ এরপরেই কিন্তু এই যে ক্রিস্টালাইন কোন রয়েছে, এই ক্রিস্টালাইন কোনটাকে ঘিরে রাখাটাই হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষের প্রধান কাজ। ক্রিস্টালাইন কোন কোষ মূলত হচ্ছে 4টা কোষ। এটা হচ্ছে কয়টা? এটা টোটাল হচ্ছে 4টা কোষ থাকে ক্রিস্টালাইন কোন কোষ, এবং এই ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকেই মূলত হচ্ছে ক্রিস্টালাইন কোনটা তৈরি হয়। ক্রিস্টালাইন কোন হচ্ছে একটা কোষ যা কিনা ক্রিস্টালাইন কোন মানে ক্রিস্টালাইন কোন কোষের দ্বারা পরিবেষ্টিত একটা ক্রিস্টালাইন কোন। এটা মূলত হচ্ছে মধ্যবর্তী স্থানে থাকে। এটা খুবই স্বচ্ছ এবং মোচাকৃতির একটা অঙ্গ। এই কোন কোষ দিয়েই মূলত হচ্ছে কর্নিয়া থেকে যেই আলোকটা রশ্মিটা আসে সেটা সে প্রথম তার মধ্য দিয়েই পাস করে, এবং এই কোন কোষ থেকে নিঃসৃত পদার্থেই এই ক্রিস্টালাইন কোনটা গঠিত হয়। এটি মূলত হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে, অর্থাৎ লেন্স দিয়ে যে প্রতিসরণ হয় আলোকটা, সেই প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে ওমাটিডিয়ামে ভেতরে আলোক প্রবেশে সহায়তা করে। অর্থাৎ কর্নিয়ার পরেই যেই লক্ষ্যবস্তু থেকে আলোটা আসে সেটা হচ্ছে মূলত ক্রিস্টালাইন কোণে আসে। এরপর চলে আসি প্রাথমিক রঞ্জক কোষ। প্রাথমিক রঞ্জক কোষটা মূলত হচ্ছে এক ধরনের পিগমেন্ট শীট বা রঞ্জক আবরণ, অর্থাৎ রঙিন আবরণ। এগুলো মূলত কি করে? এটা রং, একটা দীর্ঘ রং বা হচ্ছে কালো কণিকা বহনকারী একটা কোষ, এটাতে কালো রঙও থাকে। এই কোষগুলো মূলত হচ্ছে কোন কোষকে ঘিরে রাখে। দেখো, কোন কোষের ঠিক সাইড দিয়েই কিন্তু এই প্রাথমিক রঞ্জক কোষটা রয়েছে। তো এই প্রাথমিক রঞ্জক কোষটা মূলত হচ্ছে কোন কোষে কতটুকু আলো আসবে, অর্থাৎ ক্রিস্টালাইন কোন যেই কোষ সেইটা বা ক্রিস্টালাইন কোণের মধ্যে কতটুকু আলো প্রবেশ করবে, পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে এই আলোটা ক্রিস্টালাইন কোণে প্রবেশ করতে পারবে কি পারবে না, তার উপরে নির্ভর করে। মূলত ক্রিস্টালাইন কোন কোষের মধ্যে আলো আসার জন্য এই রঞ্জক আবরণটা একটা প্রতিবন্ধক অথবা হচ্ছে দরজার মতন কাজ করে, যেটা হচ্ছে সংকুচিত থাকলে পথটা তৈরি হয় এবং সংকুচিত যদি না থাকে, প্রসারিত থাকে, তাহলে সেই পথটা বন্ধ থাকে। তো এইভাবেই মূলত হচ্ছে আলোটা এই ক্রিস্টালাইন কোণে প্রবেশ করার পথে এই প্রাথমিক রঞ্জক কোষটা বিশেষ একটা ভূমিকা পালন করে। এরপরেই হচ্ছে রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ মূলত হচ্ছে কোন কোষগুলোর নিচে বৃত্তাকারে 7 থেকে 8টা রেটিনুলার কোষ থাকে, যা কিনা দেখা যাচ্ছে ঠিক এই কোন কোষের পর থেকেই কিন্তু রেটিনুলার কোষটা তৈরি হয়। এটা আমি এখানে দাগ দিয়ে দেখালাম। এই হচ্ছে রেটিনুলার কোষ, টোটাল হচ্ছে 7 থেকে 8টি। এগুলো লম্বাকৃতির এবং এগুলোর নিউক্লিয়াস কোন কোষ সংলগ্ন প্রান্তে অবস্থান করে। এসব কোষে একদিকে যেমন কোন কোষের সাথে, অন্যদিকে দেখো সবার লাস্ট স্তরে এখানে কিন্তু স্নায়ু কোষের সাথে সংযুক্ত থাকে। এসব কোষের ক্ষরণ থেকে মূলত হচ্ছে র্যাবডম গঠিত হয়, যা দেখো রেটিনুলার কোষেরও ভেতরের দিকে, অর্থাৎ একেবারে মাঝ বরাবর যেটা, এটা হচ্ছে র্যাবডম। তার বাহিরের যেটা, সেটার নাম হচ্ছে রেটিনুলার কোষ। অর্থাৎ ভেতরেরটা হচ্ছে র্যাবডম, তারপর হচ্ছে রেটিনুলার কোষ। তো এই র্যাবডমটা মূলত হচ্ছে, র্যাবডমে আলো আসার জন্য এই রেটিনুলার কোষটা সহায়তা করে। রেটিনুলার কোষের ক্ষরণ থেকে এই র্যাবডমটা তৈরি হয়। তাছাড়া
এগুলো হচ্ছে মূলত আলোক সংবেদী হিসেবেও কাজ করে, অর্থাৎ আলোর তীব্রতা, আলোর ঝাপসা বা তীব্রতা কম বেশির উপরে এই রেটিনুলার কোষগুলো বিশেষ ধরনের সংবেদন দিয়ে থাকে। র্যাবডোম র্যাবডোমটা হচ্ছে ক্রিস্টালাইন কোনের ঠিক নিচে, অর্থাৎ আমরা দেখো কর্নিয়া থেকে একেবারে স্ট্রেইট যদি চিন্তা করি তাহলে হচ্ছে কোন কোষের মানে ক্রিস্টালাইন কোন থেকে তার স্ট্রেইট যদি নামি তাহলে হচ্ছে র্যাবডোম থেকে স্ট্রেইট যদি নামি সেখানে হচ্ছে একেবারে স্নায়ু, অর্থাৎ আলোকরশ্মি যদি স্ট্রেইট আসে তাহলে কিন্তু এভাবে সোজা চলে আসে। তো এই র্যাবডোমটা মূলত হচ্ছে ক্রিস্টালাইন কোনের নিচে অবস্থিত স্বচ্ছ একটা প্রলম্বিত অংশ। এই অংশটি হচ্ছে অনুপ্রস্থভাবে রেখান্বিত হয় এবং অর্থাৎ আঁকা হয়েছে এখানে, এবং একে ঘিরেই অবস্থিত হচ্ছে রেটিনুলার কোষ থাকে, যার ক্ষরণ থেকেই র্যাবডোম গঠিত এবং পুষ্ট হয়, অর্থাৎ পরিপুষ্টটা গ্রহণ করে এবং এর মাধ্যমেই আলোটা গৃহীত হয়। এর পরবর্তীতে আছে হচ্ছে রেটিনাল শীথ, অর্থাৎ রেটিনাল যেই আবরণী। এই রেটিনাল যেই আবরণী এইটা মূলত হচ্ছে রেটিনুলার কোষকেই মূলত হচ্ছে ঘিরে রাখে একটা রঞ্জক কোষ। এইটা মূলত কি কাজ করে? এইটার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ঠিক সেই প্রাথমিক রঞ্জক আবরণীর মতনই, অর্থাৎ প্রাথমিক রঞ্জক আবরণ যেমন হচ্ছে কোন কোষে বা হচ্ছে ক্রিস্টালাইন কোণে আলোটা ঢুকতে পারবে কি ঢুকতে পারবে না, অর্থাৎ সংকুচিত বা প্রসারণের মাধ্যমে সেটা নির্ধারণ করে, একইভাবে এই রেটিনুলার আবরণীটাও রেটিনুলার কোষে পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে আলোটা আসতে পারবে কি পারবে না তার নিজের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সেটা নির্ধারণ করে রাখে। এবং এটার মধ্যে রঞ্জক আবরণ বা রঞ্জক পদার্থ থাকার জন্য যদি সে প্রসারিত থাকে, পার্শ্ববর্তী কোষ থেকে যদি আলো আসে সেটা সে শোষণ করে ফেলে। মূলত তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পর্দার যে রঞ্জক পদার্থ এটা আলোর তীব্রতার উপর নির্ভর করে সংকোচন বা প্রসারণ বা সঞ্চালিত হতে পারে। এরপরে মূলত আছে হচ্ছে ভিত্তিপর্দায় মূলত হচ্ছে বেসাল মেমব্রেনও বলা হয়। এটা মূলত সমস্ত যেই ওমাটিডিয়ামের যতগুলা পার্ট আছে এগুলোকে হচ্ছে পুঞ্জীভূত করে, বা একটা এই যেই বেজ, এই বেজের উপরেই স্টে করে এই ওমাটিডিয়ামটা। তো এই পাতলা পর্দার উপরেই অবস্থান করে ভিত্তিপর্দা, এবং এইটার নিচেই হচ্ছে স্নায়ুতন্তুটা থাকে, যা আমরা এখানে লেবেলিং করেছি স্নায়ুতন্তু হিসেবে। এবং নিচের দিকে দেখো একটা জিনিস দেখো, যেই কর্নিয়া স্ট্রেট যদি চিন্তা করি, কর্নিয়া থেকে ক্রিস্টালাইন কোন থেকে র্যাবডোম, দেন হচ্ছে র্যাবডোম থেকে এই সপ্তম অষ্টম র্যাবডোম, অর্থাৎ পার্ট করা, রেখান্বিত করা, এরপরেই কিন্তু এই স্নায়ুতন্তু ভিত্তিপর্দা হয়েই কিন্তু স্নায়ুতন্তু, অর্থাৎ আলোর যেই সংবেদনটা সেটা কিন্তু সরাসরি সেই স্নায়ুতন্ত্রে চলে যায়। এবং মূলত এই রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্তু বেরিয়ে এই অপটিক স্নায়ুর সাথে সংযুক্ত করে এই স্নায়ুতন্তু, এবং এই তন্তুগুলোই ওমাটিডিয়ামের মাধ্যমে গৃহীত প্রতিবিম্বটা মূলত হচ্ছে মস্তিষ্কে প্রেরণ করে। তো এই হচ্ছে ঘাসফড়িংয়ের যেই বিভিন্ন ধরনের যেই দর্শন কৌশলের যেই পূর্বের যেই ব্যাপারটা, কারণটা বিভিন্ন ধরনের যেই ঝাপসা আলো বা হচ্ছে বর্ণিল আলো বা হচ্ছে উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের যেই চোখ যে বিভিন্ন ধরনের বিম্ব গঠন করে, বা আমরা যখন দেখি যে একটা সে হচ্ছে অন্ধকারটা পছন্দ করতেছে, ঘাসফড়িং সবসময় গাছের কোটরের নিচে যেয়ে থাকে, কেন থাকে? তার এই যে চোখের গঠন এটার জন্যই হয়, কারণ সে তীব্র আলোতে সে ততটা ভালো দেখে না। কারণ তার হচ্ছে আমরা দেখতে পেলাম যে আবরণী, রেটিনুলার আবরণী বা হচ্ছে প্রাথমিক রঞ্জক কোষ বা হচ্ছে মাধ্যমিক রঞ্জক কোষ, এগুলো কিন্তু তার চোখের যে আলোর তীব্রতা, সে আলোর তীব্রতায় কম বেশির জন্য বিশেষভাবে সে সংবেদন দেখায়, অর্থাৎ সংকুচিত হয়, কখনো প্রসারিত হয়। আবার পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে আলো আসবে কি আসবে না সেটাও কিন্তু সে নির্ধারণ করে। আর একটা ওমাটিডিয়াম দিয়ে কিন্তু সে দেখে না, সে অনেকগুলো ওমাটিডিয়ামের মিলিত রূপ যেই পুঞ্জাক্ষী, সেই পুঞ্জাক্ষীর মাধ্যমে সে হচ্ছে দেখতে পায়।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘাসফড়িং যখন চোখে দেখে তখন তার যে পুঞ্জাক্ষীর কিন্তু অনেকগুলা পার্ট এবং অনেকগুলা পার্টের কিন্তু সমন্বিত কার্যের মাধ্যমে এই ঘাসফড়িং হচ্ছে তার যেই দর্শন কৌশল সেটা সম্পন্ন করে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঘাসফড়িংয়ের এই যেই দর্শন কৌশল, এটা হচ্ছে সে অ্যাক্টোমাটিডিয়ামে এরকম গঠন করলেও যখন পুঞ্জাক্ষীতে চলে যায় প্রত্যেকটা থেকেই কিন্তু আলাদা আলাদা অনুভূতি পায়, সে কিন্তু একক অনুভূতি কিন্তু আসে না, অর্থাৎ প্রত্যেকটা ওমাটিডিয়াম থেকেই কিন্তু এক একটা থেকে কিন্তু এক রকমের বিম্ব বা হচ্ছে তার যেই আইডিয়া একটা লক্ষ্যবস্তু সম্পর্কে সেটা সে অর্জন করে এবং সবগুলো মিলিত হয়েই কিন্তু সে অপটিক স্নায়ুতে হচ্ছে মিলিত হয়। তার মানে আমি যদি ঘাসফড়িংয়ের দিকে সামনে থাকি, ঘাসফড়িং আমাকে বা তোমাকে যখন দেখবে তখন কিন্তু তোমাকে কিন্তু স্পষ্টভাবে এককভাবে দেখবে না, তার অনেকগুলো ওমাটিডিয়াম দিয়ে সে হচ্ছে দেখবে এবং তার পরবর্তীতে সে হচ্ছে তোমার বা আমার সম্পর্কে একটা ধারণা গ্রহণ করবে। এটার উপরে আবার হচ্ছে হ্যাম্পার করে হচ্ছে আলোর তীব্রতা যদি বেশি হয় তাহলে সে এক রকমের বিম্ব দেখবে, আলোর তীব্রতা যখন কম হবে তখন কিন্তু সে আরেক রকম দেখবে। এবং এই কারণেই আমরা যখন ঘাসফড়িং বা তেলাপোকা এই ধরনের পদার্থের কাছে যে ধরতে যাই, সে হচ্ছে আসলে সম্পূর্ণভাবে সে বোঝে না এবং সে চেষ্টা করে সবসময় হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে বড় হতে বা অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে বা গাছের কোটরে বা হচ্ছে যে জায়গায় লাইট অফ থাকে, বিভিন্ন যেই আসবাবপত্রের নিচে যে সে হচ্ছে বাসা বাঁধতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার এই দর্শন কৌশলটাই হচ্ছে মূলত এর পেছনের কারণ। আমরা অনেকে চাইলে সেটা নিয়ে দেখতেও পারি যে টর্চ লাইট দিয়েও আমরা ঘাসফড়িংয়ের অথবা হচ্ছে তেলাপোকা জাতীয় যেই তেলাপোকা বা পুঞ্জাক্ষী বিশিষ্ট যেই পতঙ্গ সেটার মধ্যে আমরা চোখের মধ্যে লাইট ফেলেও দেখতে পারি, সে কিন্তু সেখানে থাকতে চাইবে না, সে হচ্ছে অন্ধকারের দিকে ছুটতে চায়। মূলত এই ওমাটিডিয়ামের গঠনেই আজকে আমরা তা থেকে বুঝতে পারলাম যে এখানে 2 ধরনের বা 3 ধরনের হচ্ছে আবরণী আছে, যা হচ্ছে তার চক্ষুটাকে বা হচ্ছে দর্শনের সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ এবং যদি মজা করতে চাও ক্লাসটা থেকে, আসলে আমরা যদি মজাভাবে নেই যে তেলাপোকা নিয়ে চলো একটু দেখি এক্সপেরিমেন্ট করে কি হয়, সে আসলে টর্চ লাইটের নিচে কি বেশি দেখতে পায়, টর্চ লাইট মেরেই একটু দেখি, অথবা হচ্ছে তাকে একটু ধরতে যেয়ে বা হচ্ছে তার কাছে যেয়ে দেখি সে ছায়া পছন্দ করে বেশি না আলোটা বেশি পছন্দ করে। এগুলো নিয়ে আমরা আসলে যদি প্র্যাকটিক্যালি লাইফে যদি কাজ করি বা হচ্ছে ইন্টারেস্ট জন্মাই তাহলে দেখবা পড়াটা আরও মজা হবে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। যদি কোনো কোশ্চেনের প্রবলেম থাকে আমি এখানে লিখে রেখেছিলাম প্রত্যেকটা নাম, আরেকবার একটু বলে দিই সহজ করার জন্য। ঘাসফড়িংয়ের যে ওমাটিডিয়াম এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। প্রথমটা ছিল কর্নিয়া, তারপর হচ্ছে কর্নিয়া জেন কোষ, দেন ক্রিস্টালাইন কোন, দেন ক্রিস্টালাইন কোন কোষ, তারপর হচ্ছে আইরিশ আবরণী বা রঞ্জক আবরণী, তারপর বা প্রাথমিক রঞ্জক আবরণী যেটা আমরা দেখেছিলাম, তারপর হচ্ছে রেটিনুলার কোষ র্যাবডম, রেটিনুলার রঞ্জক আবরণী বা সেকেন্ডারি বা মাধ্যমিক যেই আবরণী যেটা হচ্ছে রঞ্জক আবরণী বলছিলাম, তারপর হচ্ছে ভিত্তিপর্দা, দেন হচ্ছে অপটিক নার্ভ বা হচ্ছে স্নায়ুতন্ত্রর যেই পার্টটা ছিল সেটা। তো এই ছিল ওমাটিডিয়াম বা ঘাসফড়িংয়ের যেই দর্শন কৌশল এর বিস্তারিত। আরও একটা ক্লাস পাবো আমরা ঘাসফড়িংয়ের এই দর্শন কৌশল সম্পর্কে, সেটা আরও বেশি ইন্টারেস্টিং, নেক্সট ক্লাসে আমরা পড়াবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আশা করি করোনার সিচুয়েশনে বাসায় থাকবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং 26 তারিখে তোমাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে কলেজে, তোমরা কলেজে অবশ্যই কলেজ ড্রেসে আসবে। এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য।